সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মঞ্চ ৭১ নামের একটি অরাজনৈতিক সংগঠন আমাদের স্বাধীনতা এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ডিআরইউতে। জুলাই যোদ্ধা পরিচয় দানকারী কিছু ব্যক্তি অনুষ্ঠানস্থলে আক্রমণ করে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকদের কয়েকজনকে পুলিশে সোপর্দ করে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের কয়েকজনকে শারীরিকভাবে নাজেহালের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর প্রশ্ন আসে, এই মব কি বাক স্বাধীনতাকে হরণ এবং মুক্তিযুদ্ধ ২৪কে মুখোমুখি দাঁড় করাচ্ছে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বাক স্বাধীনতা দমনে মব সন্ত্রাস। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বাক স্বাধীনতা দমনে মব সন্ত্রাস। নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে ডিআরইউতে যে ঘটনাটি ঘটল, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের বহিষ্কৃত সদস্য এবং সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর উপর যে ধরনের ঘটনা ঘটেছে, এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো সামনে এসেছে এবং সেই প্রোগ্রাম থেকে ১৩ জনকে ডিবি কার্যালয়ে এখন পর্যন্ত আনা হয়েছে। তাদেরকে আসলে গ্রেফতার করা হবে নাকি তাদেরকে সেফ করার জন্য ডিআরইউ থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, আমরা এখন পর্যন্ত স্পষ্ট না। সব কিছু মিলেই ডিআরইউর ঘটনাটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন, আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, আমরা আসলে এমন রাষ্ট্র চাই না যে রাষ্ট্রে মবটাকে কম্পালসারি বানিয়ে ফেলা হয়েছে। প্রত্যেক দিন আমরা এরকম কোথাও না কোথাও কিছু না কিছু দেখছি। রেভলিউশন কতদিন চলে? আমি তো এই কথাটা বারবারই বলি যে একটা রেভলিউশন 10 বছর, 20 বছর, 15 বছর, 5 বছর মিনিমাম পরে যদি হয়, সেটা 2 দিন, 1 দিন, 5 দিন সর্বোচ্চ এটা থাকতে পারে। কিন্তু তারপরে যে আইন নিজের হাতে তুলে নেওয়া, আমার কথা হচ্ছে এই মুক্তিযোদ্ধাদের একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। তাদেরকে তো কারো একজন মুক্তিযোদ্ধা নামের সাথে প্রত্যেকের, তাদের তো কারোর হাত দেওয়ার কথা ছিল না। তাদের যদি দোষ থাকতো তাহলে পুলিশ সেটা এসে অ্যারেস্ট করতে পারত, তাদের বিচারের জন্য নিয়ে যেতে পারত, তাদেরকে রিমাইন্ড দিতে পারত যে এই প্রোগ্রামটা হবে না, এটা বলতে পারত। সেটা না করে কিছু ছেলেমেয়ে, ছাত্রছাত্রীরা যখন যেখানে যেভাবে পারছে, কয়েকদিন ফজলুর রহমানের বাসার নিচে একজন মুক্তিযোদ্ধা, তার বাসার নিচে যা খুশি যা মুখে আসলো তাই বলল। এটা তো একটা দেশের আইন শৃঙ্খলা থাকতে পারে না। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ স্থানটা ওইটা মানে ডিআরএ, তো ওইখানে সমস্ত সাংবাদিকদের জায়গা। সেই জায়গায় যদি একজন মানুষ তার নিরাপত্তা না পায়, তাহলে অন্য জায়গাগুলো বা রাজধানীর বাইরে অন্য জেলাগুলো, থানাগুলো, ইউনিয়নগুলোর কী অবস্থা হতে পারে, এটা নর্মালি এটা বোঝা যায়। আমি কোনোভাবেই এই দেশের জন্মের সূত্রে যাদের সাথে সম্পর্কিত তাদেরকে এইভাবে অবমাননা করা হোক, অপমান করা হোক, এটা আমি কোনোভাবে কল্পনাই করতে পারি না। এইটা তার দোষ। হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধা কখনো দোষী হবে না তা কিন্তু না। দোষী হলে দোষীর বিচার আছে, বিচারের কাঠগড়া সবার জন্য সমান, কিন্তু তারপরেও একজন মুক্তিযোদ্ধা, তার সম্মানটুকু তাকে দিয়ে তারপরে অন্য কিছু করতে হয়। এইখানে কিন্তু বারবার আমরা ওইখানে শুনছিলাম যে একজন মুক্তিযোদ্ধা নিয়ে কথা, আমি মুক্তিযোদ্ধা, বা আমি তো এই দল করি না, আমি এই দল অনেক আগে ছেড়ে দিয়েছি, বা আমাকে বহিষ্কার করা হয়েছে। তো এখন যে মানুষটা যদি সত্যি কথা বলতে গিয়ে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে, তাকে এমপিত্ব ছাড়তে হয়েছে, তার অনেক কিছুই হয়েছে। ঘটনাটা কিন্তু প্রথম প্রতিবাদ কিন্তু সেই ঘরের মধ্যে থেকে প্রতিবাদ করা কিন্তু বিশাল কঠিন কাজ। সেটা যারা করে তাদের অন্তত আর যাই হোক, আমার কথা হলো সে যদি দোষীও থাকতো তাহলে এই 1 বছর 11 মাস তারা কোথায় ছিল? তারা কেন পুলিশকে কমপ্লেইন করে নাই? তার নামে কেন 5টা মামলা হয় নাই? তাকে কেন অ্যারেস্ট করা হয় নাই? সে কিভাবে এই সুযোগটা পেল একটা মিটিং করা? এবং এটাই তো প্রথম সে বের হয়েছে ঘরের বাইরে, তা কিন্তু না যে ওই পর্যন্ত আসতে পারে, সেগুন বাগিচা পর্যন্ত, সে কিন্তু এর আগেও বের হয়েছে। তাহলে আজকে হঠাৎ এই ধরনের এই নাশকতার কারণটা কি, এটা জানা উচিত।
জি। এটা এটা আমরা চাই এটা সুশৃঙ্খলভাবে এটার ভেতরে রহস্যের ভেতর থেকে বের করা হোক, কেন এই ঘটনাগুলো ঘটছে, সরকার কেন এখানে নীরবতার জায়গাটা বেছে নিয়েছে। সরকার কি তার মানে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে? আমি ফজলুর রহমানের কথা বলছি, সে যদি 10টা অপরাধ করে 10টা অপরাধের বিচার হতে পারে, কিন্তু তার বাসার সামনে তাকে হেনস্থা করার জন্য, তাকে বের করে দেওয়ার জন্য তো এই মবগুলা কোনোভাবেই অ্যালাউ করা যায় না। জি, মঞ্জু ভাই, এই যে মঞ্চ ৭১-এর যে প্রোগ্রামটার কথা আজকে খুব আলোচনায়, এবং এই প্রোগ্রামটা গতকালকে থেকেই আমরা দেখছিলাম, যখন গতকালকে থেকেই অনেকেই ফেসবুকে লেখালেখি করছিলেন এবং অনেকেই এই প্রোগ্রামের বিরোধিতা করবেন, অনেকটা জানাই ছিল, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর ডিআর মতো একটা জায়গায় প্রোগ্রাম করছেন, গোয়েন্দা সংস্থার লোকজন জানে না, এটিও কিন্তু বলা যায় না, বা তারা তো নিশ্চয়ই জানেন। প্রোগ্রামের অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পরে আজকে যেটি হলো, আজকে আব্দুল লতিফ সিদ্দিকী যেটি বলছিলেন, তিনি তো বহিষ্কৃত হয়েছেন তার দল থেকে, এবং তিনি নিজেও বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সামগ্রিকভাবে এই ঘটনাটার বিশ্লেষণ আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আফজাল, আপনার কথা বলছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হলো যে মব তো মবই, এটা লতিফ সিদ্দিকীর উপরে হোক, সেটা আমাদের উপদেষ্টা মাহফুজের উপরে হোক, আপার উপরে হোক, আমার উপরে হোক, যে কোনো মানুষের উপরে। এখানে আসলে আমরা কে মুক্তিযোদ্ধা না, কে জুলাই যোদ্ধা, কে জুলাই যোদ্ধা না, রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তার সমাবেশ করার অধিকার আছে, তার কথা বলার অধিকার আছে। এটা হচ্ছে মানে আপনার প্রধান হেডলাইন, এটা একটা মৌলিক জায়গা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মব কি? মবটা কি আমরা আজকে নতুন করে দেখছি, না মবটা আগে থেকে ছিল, নাকি মবটা আমরা সবসময় এনজয় করি? আমাদের এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে একটা শব্দ বলা আছে, সেটা হচ্ছে গণপিটুনের শিকার। তো গণপিটুনের শিকার যখন একটা চোর হয়, একটা পকেটমার হয়, আমরা তখন এটাকে একটা বৈধতা দিই, খুশি হই। একজন পকেটমারেরও তো তাকে ধরে পুলিশের কাছে দেওয়ার বিধান, তাকে তো মব করে তাকে মারার, তাকে হেনস্থা করার, বা তাকে মেরে ফেলার, বা তাকে অঙ্গহানি করার তো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে তো এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে আপনার এই অভ্যাসগুলো, এই কাজগুলো হয়েছে বলে কি আর সামনেও হবে? প্রশ্ন হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে এইটার আমরা কিভাবে এটা থেকে আমরা মুক্তি পাবো। দেখেন, বর্তমান সরকারটা আমরা সবসময় বলে এসেছি এটা একটা দুর্বলতম সরকার। কারণ সরকার যেহেতু সে জুলাইয়ের একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে, এবং আসার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা খুবই ভঙ্গুর অবস্থা ছিল, সেখান থেকে সে দায়িত্ব গ্রহণ করেছে। এ ধরনের পরিস্থিতিতে নিয়ম হচ্ছে দেশটাকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এবং অতীতে আপনি সবসময় দেখবেন এ ধরনের পরিস্থিতির পরে প্রায় 3 মাস 6 মাসের জন্য সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম কি থাকে? বন্ধ থাকে। কারণ একটা উত্তাল তরঙ্গমালা তো রাজপথে ছিল, সবারই একটা মানসিক স্থিরতা, রেস্ট দরকার হয়। আমরা কিন্তু সরকারকে এটা অনুরোধ করেছিলাম যে আপনি একটা সকলের সম্মতি নিয়ে, ঠিক আছে, আপনি একটা এরকম একটা শান্তিপূর্ণ জায়গায় নেওয়ার জন্য, মানুষকে স্থিরতা দেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু সামহাউ সরকার সেটা করে নাই। কেন করে নাই? তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল কি না? আমি মনে করি খারাপ উদ্দেশ্য ছিল না, এটা তার অনভিজ্ঞতা বা সঠিক কার্যক্রমের অভাব। এখন আমি যদি বলি, আমরা নীতি কথা বলবো না, বাস্তবতায় যাব। বাস্তবতায় দেখেন, সেদিন কিন্তু নিউ ইয়র্কেও উপদেষ্টা মাহফুজের উপর এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে, তাকে আঘাত করার জন্য চেষ্টা করা হয়েছে, কী ধরনের স্ল্যাং গালিগালাজ করা হয়েছে আমরা দেখেছি। তো এটা তো আমেরিকান কালচার না, তাহলে সেখানেও বাঙালি সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি আমেরিকাতেও চলে গেছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ডিম মারা, টিম মারা। এখন হাসিনাকে ডিম মারা বৈধ, কিন্তু মাহফুজকে ডিম মারা অবৈধ। বিষয়টা তো আমরা এভাবেই করে এসেছি। অর্থাৎ আপনার মনে থাকার কথা, ওই যে একজন মুক্তিযোদ্ধা এনামুল হক, একবার উনি শাহবাগে একটা সমাবেশ করেছিলেন। উনি কিন্তু খুব অল্প লোক নিয়ে একটা সমাবেশ, সেখানে কিন্তু একজন তাকে থাপ্পড় মেরেছিল। এটা কিন্তু পত্রপত্রিকায় তখন নিউজ হয়েছিল। তো তখন তো বাংলাদেশের মুক্তিযোদ্ধা মঞ্চ, ৭১ মঞ্চ নামে কেউ প্রতিবাদ করে নাই, কেউ বলে না একজন মুক্তিযোদ্ধার গায়ে কেন এভাবে হাত তোলা হয়েছে। কিংবা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে আপনার মাছ চুরির মামলা দেওয়া হয়েছিল, এটা তো সবাই আমরা জানি। তা আমাদের কথা হয়েছে যে আমরা মুক্তিযোদ্ধাও এখানে ভাগ হয়ে গেছে। আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা হলে একরকমভাবে আমরা রিয়্যাক্ট করি, আর বিএনপি পন্থী বা অন্যপন্থী মুক্তিযোদ্ধা হলে তার জন্য একরকমভাবে রিয়্যাক্ট করি আমরা। আপনার সাংবাদিকদের ক্ষেত্রে একই কথা। আপনি দেখেন মাহমুদুর রহমানকে কীভাবে মারা হয়েছে, সংগ্রামের সম্পাদককে অফিস থেকে মেরে মব সৃষ্টি করে পুলিশের হাতে দেওয়া হয়েছে।
এখন এই কথাগুলো যদি আমরা আলোচনায় তুলি না, তখন মনে হবে যেন আমরা আগের কথাটাকে ধরে এখনকারটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে এই কেউ আমরা শুদ্ধ না, কেউ আমরা বৈধ না। আজকে আব্দুল লতিফ সিদ্দিকী, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি এক সময় নামকরা ছাত্রনেতা ছিলেন, কিন্তু উনি হঠাৎ কোত্থেকে মঞ্চ আবিষ্কার করলেন এখন? ওনাকে তো আমরা বহুদিন ধরে চুপচাপ দেখতে পাচ্ছি। ওনার দলের দ্বারা উনি নির্যাতিত হয়েছেন। উনি নিজেও অনেক ধরনের ক্রাইসিস তৈরি করেছিলেন, একটা সময় ছিল। ওনার বিরুদ্ধেও বহু সন্ত্রাসের অভিযোগ ছিল। তো এখন আব্দুল লতিফ সিদ্দিকী জেলও তো খেটেছেন ওনার নানা কার্যক্রমের কারণে। এখন কথা হচ্ছে এই কিছুর মধ্যেও আমরা এই যে বারবার এখন জুলাই যোদ্ধা বলে একটা জিনিস, জুলাই যোদ্ধা হলে তার গায়ে হাত দেওয়া যাবে না, মুক্তিযোদ্ধা একটা জিনিস, তার গায়ে হাত দেওয়া যাবে না, আলেমে দিন একটা জিনিস, উনার কোনো অপরাধ ধরা যাবে না। আপনি একজন সাংবাদিক আফজাল, আপনার গায়ে আপনার কোনো ত্রুটি বলা যাবে না, সংবাদকর্মীদের গায়ে লাগবে। ওই যে সংসদ সদস্য সাবেক বা বর্তমান, উনি এক ধরনের মানে উচ্চপদস্থ মানুষ, ওনার কিছু হলে করা যাবে না। এই যে শ্রেণী বিভেদ আমরা তৈরি করেছি, এগুলো আমরা এই জন্য বলছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে নতুন জায়গায় পৌঁছতে হবে। আমাদের সবাইকে বলতে হবে যে মব সবার জন্য অবৈধ, আব্দুল লতিফ সিদ্দিকীর জন্য অবৈধ, আমার জন্য অবৈধ, আপনার জন্য অবৈধ, মাহফুজের জন্য অবৈধ। কিন্তু নীলোফার চৌধুরী, মনি আপা যেটা বলছেন যে এক্ষেত্রে সরকার নিরাপত্তার পথ কি বেছে দিচ্ছে কিনা? হ্যাঁ, সরকারের এই জায়গাটা তো আমি বলেছি, সরকার কিছু করার নাই। কেন করার নাই আমি আপনাকে বলি। আপনি এই সরকারকে যদি দেখেন, এই সরকারের নানা রকমের জটিলতা আছে। যেমন আপনি এই সরকারের নিয়োগকর্তাকে, আমরা সাধারণত জানি যে আমরা সবাই মিলে এই দেশের জনগণের নিয়োগকর্তা, কিন্তু সরকার যখন বলে যে নিয়োগকর্তা হচ্ছে ছাত্র জনতা, মানে বিশেষ করে স্পেসিফিক ছাত্রদেরকে বোঝায়। এবং এই যে আমরা বারবার বলছি জুলাই স্পিরিট, এর আগে বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, এরপরে আপনি দেখবেন কেউ কেউ বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় চেতনা। ভাই, কোন ধর্মীয় চেতনা মানুষকে আঘাত করার কথা, মব করার কথা বলা হয়েছে? কোন ধর্মে আছে? কোন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এটাকে বৈধতা দেওয়া হয়েছে মব করা যাবে? কোন জুলাই স্পিরিট এটা লেখা আছে যে আপনি করতে পারবেন? কোথাও তো লেখা নাই। এখন এইটা আমি মনে করি দুইটা দিক। একটা হচ্ছে অ্যাজ এ হোল আমরা এই ধরনের মবকে সাপোর্ট করি না, যে কোনো কারোর বিরুদ্ধে হোক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি মনে করি এই যে মঞ্চ 71 নামে হঠাৎ করে ওনারা যে একটা টেন্স তৈরি করার জন্য চেষ্টা করেছেন, এখানে অনেক ধরনের ষড়যন্ত্রের কথা এসেছে, অনেক ধরনের বিষয় এসেছে। তো হঠাৎ করে মঞ্চ 71 এই ধরনের প্রোগ্রাম দিচ্ছে কেন? আমরা তো অতীতে ডিআরইউতে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে দেখা যেত, আপনি যেটা বলেছেন যে এসবি, এনএসআই, ডিজিএফআই, কত ধরনের পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হতো। তাহলে এখন কোনো পরীক্ষার উত্তীর্ণ ছাড়াই একটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে। এরকম একটা প্রোগ্রামের একটা মানে কি তৈরি করতে পারে, একটা উত্তেজনা তৈরি করতে পারে। কেন আপনার গোয়েন্দা বিভাগ এখানে কোনো আলাদা করে একটা ভূমিকা নেয় নাই? আপনি গোপালগঞ্জের ঘটনা জানেন, গোপালগঞ্জে অনেক একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, তারপর আমরা দেখেছি যে সেখানে গোয়েন্দা তৎপরতায় ব্যর্থ হয়েছে এবং পুলিশ ও সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে। এই সরকারের এই দুর্বলতাটা আছে। আমরা সবসময় বলি এই দুর্বলতাটা দূর করার জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোনো একটা জায়গায় সমাবেশ হলে বহু জায়গায় আমরা দেখেছি আমাদের একসময় 140 ধারা জারি করতো না, আপনার কাছে আবার আসবো। যেই প্রশ্নটি আমার মাথায় আসলো যে জুলাই যোদ্ধা কি কারো নাম পরিচয় হতে পারে কিনা, এটি একটি দিক। আর এখন আব্দুল লতিফ সিদ্দিকীর ঘটনায় অনেকেই দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখলাম যে খুবই হাহুতাশ করছেন, নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। যখন ডক্টর মাহবুবুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা হলো বা সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে তারকে হেনস্থা করা হলো, একবারে পত্রিকা অফিস থেকে টেনে স্টে বের করে নেওয়া হলো, মাহমুদুর রহমানের উপর হামলা হলো, একজন মুক্তিযোদ্ধার উপর শাহবাগে তিনি স্বীকার, তখন তারা চুপ ছিলেন, এখন কেন তারা সক্রিয় হচ্ছে? দেখেন, 1 নম্বর আপনি যেটা বললেন জুলাই যোদ্ধা, আমি একটুকু বুঝি একজন মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার অল টাইম রাজাকার। একজন মুক্তিযুদ্ধ হলেই সারা জীবন হবে তা না। কিন্তু আমি এটা লতিফ সিদ্দিকের জায়গায় বলছি না, এটা জুলাই যুদ্ধকে আমি কেন্দ্র করে বলছি। যে কোনো সময় তাদের এই ভালো কাজগুলো পরবর্তীতে মন্দ করলে যে ভালোই থাকবে এমন কোনো কথা না। তাদেরকে এইটার খেসারত দিতে হবে টুডে টুমরো। নাম্বার 2 হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের মধ্যে রকম ফের আছে। আপনি যেটা বললেন রকম ফেরের হলো যে নিরপেক্ষ মুক্তিযোদ্ধা, তার জন্য কেউ বলবে না। আমরা দেখি অনেক মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, অনেক মুক্তিযোদ্ধা ভিক্ষা করে, তার জন্য কেউ নাই বলার। অন্য মুক্তিযোদ্ধাদের টনক নড়ে না তখন যে আমার জাতি ভাই, তা সে কেন কষ্ট পাবে, সেটা বলেন।
আপনি যে কথাগুলো বললেন, মাহবুবুর রহমান থেকে শুরু করে আরও যারা, কিছুদিন আগেও একজন মুক্তিযোদ্ধাকে আমরা দেখেছি গলায় জুতার মালা পরিয়ে তাকে কিন্তু একটা জেলায় তাকে অপমান করা হয়েছে। তো তাদের জন্য বলে না, কিন্তু যে মুক্তিযোদ্ধাদের আপনার যোগাযোগ আছে বেশি, কিংবা কোনো একটা দল, যে দল একটা সময় মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে খেত, মুক্তিযোদ্ধাকে একদম কটকটি বানিয়ে ফেলেছিল, চেতনা বিক্রি করা, শাহবাগে নিয়ে গিয়েছিল, শুধু মুক্তিযোদ্ধারাই ঠাঁই পাবে। ওইখানে মুক্তিযুদ্ধের নামে অনেক রাজাকারও গিয়েছিল, অনেকেই গিয়েছিল। এবং এখন যারা মুক্তিযুদ্ধের সিরিয়ালে আছে তাদের অনেকেই মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়েছে বা হয় নাই, তারপরে হয়েছে, যারা চাকরি করে খায়। এরকম আমরা দেখেছি মুক্তিযোদ্ধাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য, মুক্তিযোদ্ধার সম্মানটাকে হানি করার জন্য, যার পর নাই 54 বছর যাবতীয় চেষ্টা হচ্ছে। কিন্তু এখন যারা ওই যে চেতনা বিক্রেতারা, তারা কিন্তু দেশেই আছে, তারা কিন্তু দেশ ছেড়ে যায় না। দেশ ছেড়ে গিয়েছে কিছু আপনার হাই প্রোফাইলেরা, পালিয়েছে, অন্যরা পালানোর সুযোগ পান নাই বা পালাতে যায়ও নাই। তাদের টাকা পয়সা ধন দৌলত এত বেশি করছে, ব্যাংকের ভল্টগুলো খালি, কিন্তু তাদের ঘরের ব্যাংকগুলো কিন্তু একদম ভর্তি। সেখানে তারা যাবে কেন? এবং তারা যেহেতু টাকা আছে, আজে বাজে চিন্তা করার মধ্যে মেধাটা আছে, কারণ যে চিন্তাটা একটা সময় ধরো মারো কাটো খাও, ওইটা তো এখন বন্ধ হয়ে গেছে। এখন তাদের এই নেপথ্যে বিভিন্নভাবে সংগ্রাম করতে হবে, করবে। তো ওই যে আমি আপনাকে বললাম যে একজন মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার বা খারাপ হতে পারে, সারা জীবন মুক্তিযোদ্ধা থাকবে এমন কোনো কথা না। তো তাদেরও কেউ কেউ এই জিনিসগুলোকে সুযোগ নিচ্ছে, সুযোগ হিসেবে তারা এটা জোট পাকাচ্ছে। লাইক আমি আপনাকে বলি, বিএনপি একটা দল, এটা মুক্তিযুদ্ধ নির্ভর একটা দল। বিএনপির যিনি স্রষ্টা, উনি মুক্তিযুদ্ধের ওই রিভোল্ট বলেছিলেন, উনি অন বিহাফ অফ বলেছিলেন, পরের দিন আবার উনি স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছেন এবং তারপরে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। পরবর্তীতে আবার ক্রাইসিসের মোমেন্টে উনি 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনার আবার জন্ম হয়েছে। তো সেই জায়গায় ওনারা এক ধরনের কাজ করে গেছেন। এবং তার দলের আপনি যদি হিসাব করেন, আঙ্গুল দিয়ে গুনেন যদি, প্রথম সারির নেতাদের ম্যাক্সিমামই মুক্তিযোদ্ধা, এবং ম্যাক্সিমাম বেশিরভাগ লোক মুক্তিযোদ্ধা ওই দলটায়। তো সেইখানে যখন ফজলুর রহমান সাহেবের নিয়ে নিগৃহীত হলো, বিএনপি কিন্তু কিছু বললেন না ওই জায়গায়, কারণ এই দলটাই এমন উদারনৈতিক একটা দল। আচ্ছা কিছু করেছে, আচ্ছা ঠিক আছে, ওইটার বিচার আছে, দেখা যাক। কিন্তু অন্য দলে মুক্তিযোদ্ধা সব দলেই আছে, ওনার দলেও এখন মুক্তিযোদ্ধা থাকতেই পারে, আছে বা থাকবে, এটাই স্বাভাবিক। তো যে দলটা এখন আপনার নেপথ্যে চলে গিয়েছে, তারা কিন্তু এটাই তাদের সম্বল। কিন্তু যদিও যুদ্ধের কোনো বাসার সামনে যে ঘটনাটি ঘটলো, সেই ক্ষেত্রে বিএনপির কোনো রিয়াকশন? আমি ওইটাই বলছি যেটা বিএনপি যেটা করে না। কিন্তু ফজলুর রহমানকে নিয়ে এখন যারা আন্দোলন করছেন, তারা কিন্তু ওই চেতনা বিক্রেতাদের এক অংশ। তারা এখন যেটাই খড়কুটা যা পাবে সেটা ধরে বাঁচতে যাবে। সেই সুযোগটা যারা করে দিচ্ছে, আমি দোষ দিব তাদেরকে। তারা জেনে বুঝে সুযোগ করে দিচ্ছে এই বিপ্লবীরা, নাকি তারা দেশটাকে ডেস্ট্রয় করার জন্য সুযোগ করে দিচ্ছে, এটা একটা প্রশ্ন। আমি জানি তাদের লোকগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে, আকার ধরে আসবে, তাহলে আমি তাদেরকে কেন সুযোগটা দিব? এই যে আমরা যখন কথা বলছি তখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কি, ইঞ্জিনিয়ারদের আন্দোলনটা কি এই সময় হওয়ার কথা ছিল? আমার মনে হয় না কথা ছিল। এটা কিন্তু একদম হঠাৎ আন্দোলন। এই ঘটনাটা তো আবহমান কাল থেকে হয়ে আসছে। আন্দোলনের নিয়ম কি একটা, আমি প্রথমে স্মারকলিপি দিব আমি যার হাতে এই ক্ষমতাটা তাকে, তারপরে দিব আমি এলাকার ডিসিকে, তারপরে আমি দিব সচিবালয়, এবং লাস্ট স্টেজে যেটা যাবে, এখনকার ছেলেমেয়েরা ফার্স্ট স্টেজেই ওটা করে, প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করে, তারপরে যে নাপা প্যারাসিটামল কোনো কাজে দিবে না, এটা তারা চিন্তাই করে না। তো এই ধরনের এই আন্দোলনটাও, যেটা আজকে যে ঘটনাটা ঘটে গেল, এটাও অনেকটা এরকম। একটা পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য একটা শ্রেণী একদম উস্কে আছে, সে শুধু বারুদের মধ্যে আগুন দেওয়াটা, এই যে জ্বলে যাবে একদম ঝাই করে, সেইটাই আপনার যারা জুলাই যোদ্ধা তারা কেন এটা করবে? তাদের যারা মাস্টার মাইন্ড তো আসলে যার নাম বলা হয়েছে সে না, অরিজিনাল যারা নেপথ্যের, তারা কি এই দেশটাকে ভালোবাসে, এই দেশের সার্বভৌমত্ব চায়, এই দেশটার মানুষগুলো একটু শান্তিতে থাকুক এটা চায়?
যদি এই জিনিসগুলো চায় তারা, তাহলে এই কাজগুলো করানোর কথা না। লতিফ সিদ্দিকী 13 মাস যাবত সে বাইরে, বা তার সাথে যারা ছিল, এই 13 জন মানুষ যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই এতদিন তাদের কোনো টনক নাড়ল না। আজকে একটা মিটিং, যে মিটিংয়ে যেটা মঞ্জু ভাই বললেন যে পারমিশন নেওয়া হয়েছে, পারমিশন দিয়েছে, ওইখানে গোয়েন্দা সংস্থা থাকে, সব কিছু ঠিক আছে, তাহলে এই লাগানোটা কে লাগালো? মিটিং করার আগে এই ঘটনাটা আগেই যদি বলতো সরকার কি চায়, সরকার যে কোনো জিনিস মিনিমাইজ করতে চায়, তো সরকারের যদি সংস্থার লোকরা যদি চায় যে এখানে কোনো দ্বন্দ্ব না হোক, যুদ্ধ না হোক, কোনো রকম নোংরামি না হোক, তাহলে কিন্তু প্রথমেই বলতো যে না, এই টাইমটা এখন হয় না, আরও কিছুদিন পরে আপনারা মিটিং করেন, এখনই এইখানে মিটিংটা করেন না। এটা তো বলতে পারতো। আমাদের তো অনেক সময় বিগত সরকারের সময় মিটিং করতে দেওয়া হয় নাই, 3 জন লোক একসঙ্গে দাঁড়াতে দেয় নাই। আমরা যে কি বলে মানববন্ধন করব, 3 জন লোকের হাত ধরে আমরা দাঁড়াতে পারি নাই, 2 জন লোক হাত ধরতে পারি নাই। সেই সময়গুলোর কথা আপনি আমরা যদি চিন্তা করি, সেটারই তো এখন এটা ব্যাকফায়ার হচ্ছে। এখন যে এই ঘটনাগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা না, হ্যাঁ, এগুলোর তো একটা যোগসূত্র আছে। এই জিনিসগুলোর এই কথাটাই আমি বলছিলাম। আপনার লতিফ সিদ্দিকীরা কি আপনাকে যখন দাঁড়াইতে দেয় নাই, তখন তুই লতিফ সিদ্দিকীরা এসে মিটিং করছিল, প্রতিবাদ করছিল, মুক্তিযোদ্ধা কিছু করে নাই, কিন্তু তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না তা না। প্রশ্ন বলছি, আমি একজন লতিফ সিদ্দিকীকে আমি মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করতে চাই। না না, আপনি একজন নাগরিককে সম্মান করবেন না কেন? মুক্তিযোদ্ধা হিসেবে আমি সম্মান করতে চাই। সেই সম্মানটা আমার কথা হচ্ছে যে ওইখানে গোয়েন্দা সংস্থা, ওইখানে পুলিশ কেন দিল পারমিশন? যদি দিলই পারমিশন, তাহলে রাষ্ট্র কেন তাকে সেভ করতে পারলো না? তাহলে এই দোষটা রাষ্ট্র, এই দোষের থেকে কখনোই রাষ্ট্র নিজেকে মুক্ত করতে পারে না। যে রাষ্ট্র 13 মাসের রাষ্ট্রে, যে রাষ্ট্র একটা মবকে বন্ধ করতে, মবের বিচার করতে পারে নাই, সেই রাষ্ট্র সামনে এই নির্বাচনগুলোর সামনে আরো যদি সমস্যা বাড়ে, তখন তারা কি করবে? মঞ্জু ভাই, যেই প্রসঙ্গটা বারবারই ঘুরে ফিরে আসছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, জুলাই অভ্যুত্থান বা জুলাইকে নিয়েও কি সেই ব্যবসা করা হচ্ছে কিনা? এবং আমি ইনকিলাব মঞ্চের হাদির কথা শুনছিলাম যে তারা জুলাইকে নিয়ে কোনো ধরনের ব্যবসা করতে দেওয়া হবে না, এই হুঁশিয়ারিটি তিনি দিচ্ছেন। তাহলে এই প্রশ্নটা কেন আসছে যে জুলাইকে নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে? দেখেন, এই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা, এই কথাগুলো শুনতে ভালো লাগে না। প্রথম কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ তো আমরা কেউ পরিকল্পিতভাবে করি নাই, এটা একটা অবহমান সংগ্রামের মধ্য দিয়ে একটা ঐতিহাসিক অর্জন আমাদের। এইটাকে আমাদের বাংলাদেশ যখন আপনি বলবেন, সাথে সাথে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা আসবে। সুতরাং এটাকে নিয়ে কোনো ধরনের বিতর্ক, এটাকে নিয়ে কোনো ধরনের মানে খুব বেশি কপচানোর জায়গাটা করে আমি মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি কলঙ্কিত এবং অবহেলিত করেছে আওয়ামী লীগ। ঠিক একই প্রবণতা আমরা এখনো দেখছি। জুলাইকেও কেউ কেউ অতিমাত্রায় বেশি ব্যবহার করা, জুলাই একই ধারাবাহিকতার একটা অংশ। মুক্তিযুদ্ধ যদি মা হয়, জুলাই হচ্ছে তার সন্তান। মুক্তিযুদ্ধ যদি পিতা হয়, জুলাই হচ্ছে তার কন্যা। আমি এইভাবেই দেখি। এখন কথা হচ্ছে, আপনি দেখেন, আমি বারবার এটা বলার চেষ্টা করি যে জুলাইতে আমরা স্লোগান কি দিয়েছিলাম? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তো লাখো শহীদের রক্তে দেশটা কিনেছিলাম আমরা কখন? সেটা তো 71 সালে কিনেছিলাম। সুতরাং এখানে আমরা কোনোভাবেই 24 আর 71-এর আমি মনে হয় একাত্মতা দেখি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো কিছু নিয়েই অতিমাত্রা করলে, অতিরঞ্জন করলে এটা ব্যাকফায়ার করবেই। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ একেবারে সর্বাত্মকভাবে তার পায়ের কাছে তার সম্মানকে অর্পণ করেছিল, কিন্তু উনি যখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের কথা বলে আমাদেরকে গণতন্ত্র হরণ করে বাকশালের দিকে নিয়ে গেছেন, তখন কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছে। এটা একটা প্রমাণ যে আপনি যত মহিয়ান হন, এই যে আজকে মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে কে? মুক্তিযোদ্ধারাই তো হত্যা করেছে। আপনি মেজর ডালিম বীরুত্তম না, আপনি খন্দকার মোশতাক, উনি তো আওয়ামী লীগেরই প্রতিষ্ঠাতাদের একজন। সুতরাং আমি তো মনে করি এই যে মুক্তিযোদ্ধার অবমাননা, আওয়ামী লীগই মুক্তিযোদ্ধার অবমাননা করেছে। মেজর জলিলকে জেলে দিয়েছে কে? সিরাজ শিকদারকে হত্যা করেছে কে? সুতরাং 54 বছর পরেও এসে যদি বিচার চাইতে হয়, যদি মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা করার জন্য প্রথমে আওয়ামী লীগকে বিচার করতে হবে, আমি যদি মনে করি। আর জুলাইকেও ঠিক একইভাবে যারা অবমাননা করছেন, জুলাইকে মিসইউজ করছেন, আমি হাদির কথাকে তো রেসপেক্ট করি, বলি যে আমরা সবাই এটা বলা উচিত যে জুলাই নিয়ে কোনো ব্যবসা, কোনো চেতনাবাজি চলবে না। ঠিক আছে, জুলাইকে ব্যবহার করেও না বাবা, তুমি প্রতিশোধ নিতে চাও সেটা বলো। এখানে দেখেন, এখানে হচ্ছে
গণতান্ত্রিক অধিকারের কথা আমি সবসময় বলি, গণতান্ত্রিক অধিকার আর দায়িত্বশীলতা, ঠিক আছে, দুইটা মিলে কিন্তু গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এখন যদি বলে আমাদের অধিকার, উনি মিটিং করার অধিকার আছে, আমরা এসে ওনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার অধিকার রাখি, ঠিক আছে, আমরা আমাদের প্রতিবাদ জানানোর জন্য এই ফজলুর রহমানের বাসার সামনে দাঁড়িয়ে আমরা প্লে কার্ড নিয়ে মিছিল করছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ ঠিক তো, গণতান্ত্রিক অধিকার তো আছে, আমার প্রতিবাদ করার অধিকার নাই? আছে তো। প্রশ্ন হচ্ছে সেই অধিকারের মাত্রা কতটুকু। আমি মাইক দিয়ে ফজলুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করব? ঠিক আছে, তো সুতরাং এই মাত্রাটা যদি আমরা না বুঝি, আপনাকে যেরকম আমি গালি দিতে পারি, আপনিও তো আমাকে দিতে পারেন না ভাই, আপনার দিকে আমি আঙ্গুল তুললে আপনিও তো আমার দিকে আঙ্গুল তুলতে পারেন। সুতরাং এটা তো আমরা করেছি বহু জীবনভর। জুলাই এসে আমরা এটাই চিন্তা করেছি যে আমরা এটা আর করবো না, এটা ক্ষান্ত দিব। এবং ক্ষান্ত দিব বললেই তো ক্ষান্ত দেওয়া হয় না। আপনি যখন গোপালগঞ্জে মিছিলে গোপালগঞ্জে আরেকজনকে মফ সৃষ্টি করে আরেকজনের জনসভা নষ্ট করেন, আপনি যখন মাহফুজ আলমের উপরে নিউ ইয়র্কেও আপনি যখন মফ সৃষ্টি করেন, তখন আপনি তো চিন্তা করতে পারেন না, ভাবতে পারেন না যে আপনি শুধু শুধু খালি আমার অধিকারটাই রক্ষা করবেন। আজকে যারাই মঞ্চ ৭১-এর ঘোষণা দিয়েছে, তো মুক্তিযুদ্ধের মঞ্চ ৭১-এর অভিপ্রায় তো একটাই হওয়া উচিত যে আমরা ওইটারও প্রতিবাদ করব, এটারও প্রতিবাদ করব। আপনি দেখেন আমরা কিন্তু ওই যে এনামুল হককে থাপ্পড় মেরেছিল তখনও প্রতিবাদ করেছি, আজকে আমরা এই আপনার লতিফ সিদ্দিকীর বিষয়ে আমরা প্রতিবাদ করছি। উনি তো আজকে বিএনপির লোক, বিএনপির নেতাদেরকে মারা হয়েছে না রাস্তায়, বিএনপির মিছিল ভঙ্গ করেছে না, বিএনপির তখন কি কেউ বাংলাদেশের সুশীল সমাজের তথাকথিত লোকেরা কোথায় ছিল? এই যে মাহবুবুল্লাহর কথা আপনি বললেন, মাহবুবুল্লাহ স্যারকে যখন আঘাত করা হয়েছিল তখন তো বাহবা করেছে অনেকে, ট্রল করেছে অনেকে। আমরা তখনও প্রতিবাদ করেছি, এখনও আমরা প্রতিবাদ করছি। আমরা আপনাদেরকে বলতে চাই, যারা এই যে আব্দুল লতিফ সিদ্দিকী সহ সবাইকে বলতে চাই, আপনাদের হৃদয়ের কাছে বিবেকের কাছে আপনারা শুধু বলেন যে আপনারা যে আগে প্রতিবাদ করেন না, ওটা ভুল করেছিলেন, আপনারা অন্যায় করেছিলেন। আসেন সবাই মিলে তওবা করি, তওবা করে বলি যে মুক্তিযুদ্ধের চেতনা বলেন, জুলাইয়ের অঙ্গীকার বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বলেন, প্রত্যেকের অঙ্গীকার হচ্ছে আমরা ন্যায় বিচারের অধিকারী। আমরা যে অপরাধ করবে, তিনি যদি বাংলাদেশের মানে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতাকেও তো আপনি ছাড়েন নাই, ঠিক আছে? ক্ষমতায় কারা ছিল বলেন তো? আওয়ামী লীগ যখন শেখ মুজিবুর রহমান নিহত হয় ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগই তো ছিল। আওয়ামী লীগই ছিল। আর তারা যে আজকে মিথ্যা অভিযোগ দেয় জিয়াউর রহমানের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে, জিয়াউর রহমান তখন কি ছিল? তখন তো উনি বাকশালের সদস্য ছিলেন যখন শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়। তো সুতরাং এই সমস্ত জঞ্জাল পরিষ্কার করার সময় এসেছে। সবকিছু জঞ্জাল পরিষ্কার করে স্পষ্ট করে বলতে হবে যে আগে যারা মব সৃষ্টি করেছিলেন, আগে যারা অন্যায় করেছিলেন, আগে যারা মুক্তিযুদ্ধের অবমাননা করেছিলেন, সবাই আসেন তওবা করে, এসে সবাই এক জায়গায় এসে বলি যা হয়েছে ভুল, আমরা সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করি। আমরা একটু রোডম্যাপ নিয়ে, 6 মিনিট যেহেতু সময় আছে, 3 মিনিট করে পাবো। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, বিএনপি স্বাগত জানিয়েছে, কিন্তু অসন্তুষ্ট হয়েছে হচ্ছে এনসিপি এবং জামাত। এটি নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। আর এর আগে যেটা হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হচ্ছে, এখন জুলাইকে নিয়ে ব্যবসা হচ্ছে কিনা? অবশ্যই জুলাইকে নিয়ে যে ব্যবসা হচ্ছে এটা আপনারা নিজেরাই তা সাক্ষী, কারণ আপনাদের মাধ্যমে আমরা দেখতে পারি কোথায় কিভাবে যাকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার কথা তাকে অ্যারেস্ট করিয়ে না দিয়ে তার ওইখানে ঘরের মধ্যে বসে গিয়ে চাঁদাবাজি করা, এবং সেই চাঁদাবাজির সঙ্গে যারা একদম খুদ সরকারের লোক থেকে শুরু করে নিচ পর্যন্ত জড়িত। তো নট অনলি মন্ত্রীদের এপিএস চর্চা কিন্তু আগেও ছিল, যে চর্চার কারণে আমরা সরকারকে পতন করতে বাধ্য করলাম, পালিয়ে যেতে বাধ্য করলাম। সেটাই যদি 15 বছরে যে চর্চিত হয়েছে চর্চাটা, সেই 7 মাসে সেম ঘটনা যদি ঘটে, তাহলে এটা তো দুঃখজনক। তো এইভাবে প্রত্যেকটা জিনিস বিক্রিটা হয় কিন্তু এইভাবেই কিন্তু আমরা অনেক সময় বলি যে একজন জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। সেই শক্তিশালীর কারণটা কি জানেন? সেই শক্তিশালীর কারণ একজন জিয়াউর রহমানকে যখন তাকে মৃত হিসেবে আবিষ্কার করা হলো, তার সেই রুম থেকে যে ব্রিফকেসটা বের করা হয়েছিল সেটা ভাঙা ছিল এবং তার গেঞ্জিটা ছিল ছেঁড়া ছিল। তো এই যে, এবং তার কোনোখানে কোনো সম্পত্তি ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না, যে কারণে তার স্ত্রীকে ওই সরকার ঘরবাড়ি দিয়েছিল। তো সেই জায়গায় আমরা ওই কারণেই আমরা মনে করি যে এত শক্তিশালী শুধুমাত্র তার অনেস্টি, তার সব কিছু মিলে। আজকের জুলাই যোদ্ধারা যারা, তারা তো সব কিছু একদম লেজে গোবরে পাকিয়ে ফেলেছে
এখন যদি তারা এই চেতনাটা, নিজের চেতনা নিজে ধ্বংস করে, আমাদের বলার কিছু থাকবে না। জি। আর আপনি যে কথাটা বলেছেন যে রোডম্যাপ, যেটা আমরা ওয়েলকাম জানাই, যে নির্বাচন অবশেষে হোক, আমরা এটাই চাই, সব শেষে শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক। আর জামাত বা এনসিপি যেটার বিপক্ষে ছিল, এটার একমাত্র কারণ আমার যেটা ধারণা, যে তাদের জুলাই চার্টার বা জুলাই সনদ সেটা দেওয়ার আগে যেহেতু রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, তারা মনে করছে তাদের আন্দোলন, যেটা নিয়ে আন্দোলন করবে সেটারই এখন অস্তিত্ব প্রায় নায়ের দিকে চলে যাচ্ছে। এই কারণে হতে পারে, কিংবা এটা লোক দেখানোও হতে পারে। আমরা লোক দেখানো কাজ করতে পারি না, আমাদের যেটা ভালো লাগে সাদাকে সাদা, কালোকে কালো বলি। যেটাই হোক না কেন, রোডম্যাপকে সাধুবাদ জানাই, ওয়েলকাম। জি, মঞ্জু ভাই, সংস্কার ও সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নির্বাচন কমিশনের এই রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত এনসিপি অসন্তুষ্ট হয়েছে, এবং এটি জাতির কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জাতীয় সনদ নিয়ে, সেটির বরখেলাপ বলে মনে করছে এনসিপি। এবি পার্টি কি মনে করছে, বা এই যে রোডম্যাপ ঘোষণা করা হলো, এই রোডম্যাপ ঘোষণার ফলে নির্বাচন নিয়ে, যদিও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হচ্ছিল, তারপর একটা শঙ্কা তৈরি হয়েছিল, এই রোডম্যাপের ঘোষণার পরে সেই শঙ্কাটাও কি আর থাকলো কিনা? না, আমরা রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখি। আমরা আজকে স্টেটমেন্টও করেছি। প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশন তো আর এই সনদ বাস্তবায়নের বিষয়টা তাদের এখতিয়ারভুক্ত না, এটা তো আলাদা একটা অথরিটি কাজ করছে। এবং আমরা আশাবাদী যে সনদটা বাস্তবায়নের জন্য যে প্রসেসটা চলছে সেটা সফল হবে, এবং সেটা যদি সফল না হয় তাহলে তো রোডম্যাপের জায়গায় একটা আঘাত পড়বেই। আমরা যেটা দেখেছি রোডম্যাপে 24টা বিষয়ের উপরে ওনারা পরিকল্পনা দিয়েছেন। আমরা মোটামুটি যে বিষয়গুলো এসেছে এগুলোকে একটা গতানুগতিকতার ছাপ আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সেদিন চিফ ইলেকশন কমিশনের সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, ওনাকে অনুরোধ করেছিলাম যে এবারের নির্বাচনটাকে যাতে গণ অভ্যুত্থানের যে একটা পরিবর্তনের আলোকে যাতে নির্বাচনটাকে ওনারা করেন। সেক্ষেত্রে আমরা অনুরোধ করেছিলাম যে প্রার্থীদের, যেহেতু আমরা ব্যয় কমাতে চাই, কালো টাকা দৌরাত্ম্য কমাতে চাই, এগুলো তো শুধু চাইলে হবে না, এগুলোর এক্সিকিউশন লাগবে। সেই জন্য আমরা বলেছিলাম যে আপনারা নিজেরা কিছু খরচ বিয়ার করেন, প্রার্থীদের পোস্টার লাগানো, তাদের এজেন্টদের খাওয়ানো, তারপরে যাতায়াতের, ভোটারদের যাতায়াতের বিষয়টা, কিন্তু এটাতে ওনাদের কোনো ছাপ দেখে নেই। তার মানে ওনাদের নতুনত্ব কিছু নাই, ওল্ড ফরমেশনে ওনারা ভোট করতে যাচ্ছেন, যে প্রার্থীরা রিক্সায় করে, টেম্পোতে করে করে ভোটার আনবেন। তো যে প্রার্থী যদি টেম্পোতে করে করে ভোটার আনেন, তো আপনি প্রার্থীর আবার খরচ কমাতে বলবেন কিসের ভিত্তিতে, তাই না? অনেক দলের তো সেই সামর্থ্য আছে না, অনেক দলের সেই সামর্থ্য নাই, অনেক দলের আছে, সেটা কিছু না। তো যার সামর্থ্য আছে সে টেম্পোতে করে আনবে, লোকেরা তাকে ভোট দিবে। আমরা আবার ভোটারদেরকেও গালি দিব যে পয়সা ছাড়া ভোট দেয় না। ভোটার কি করবে? তার তো 300 টাকা খরচ করে কেন্দ্রে আসার সামর্থ্য নাই। তো এই জিনিসগুলো শুধু ওই যে বলছি না, কথার ফুলঝুরি হলে হবে না। আমরা বলেছিলাম যে পুলিশের উপর নির্ভর না করে আপনারা ছাত্রদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে, সেটারও কোনো ছাপ আমরা রোডম্যাপে দেখি নাই। অর্থাৎ ওনারা আগের মতো ওই যে আনসার ভিডিপি দিয়ে ভোট করতে চাচ্ছেন। এনিওয়ে, আমাদের এটা নিয়ে আমাদের কনসার্ন আছে, আমরা সেটা শো করেছি। কালকে আমরা একটা প্রেস কনফারেন্সে ডেকেছি এটার উপরে। মুদ্রা কথা হলো যে আলটিমেটলি যদি আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না করেন, আপনি যদি মনে করেন ওল্ড ফরম্যাটে ইলেকশন করবেন, তাহলে আপনি ঘোষণা করবেন, ঠিক আছে, কিন্তু জনমনে কিন্তু সংখ্যা কাটবে না। আজকেও দেখেন নির্বাচনের এই রোডম্যাপ দেওয়ার পরে তো মানুষের মধ্যে উল্লাস হওয়ার কথা, কিন্তু মানুষের মধ্যে এখনো শঙ্কা, এখনো সবাই বলছে ভোট হবে কিনা। এই যে ভোট হবে কিনা, এই সংখ্যাটা কেন মানুষের মধ্যে কাজ করছে, এটাকে দেখতে হবে। আমি চাই আপাতত এটাতে বলবেন। আমি আরেকটা 30 সেকেন্ড আমি আগের একটা কথা বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাই প্রসঙ্গে যে কথাটা আপনি বলেছেন। দেখেন, মুক্তিযুদ্ধের জন্য আপনি যদি বেশি কচলাকুচলি করেন, মানুষ তখন আবার আপনাকে ধরে আমরা কি দেখলাম রাজাকারের সংখ্যা কিন্তু আওয়ামী লীগের মধ্যেই বেশি। আওয়ামী লীগের তালিকায় রাজাকারের সংখ্যা বেশি পাওয়া গেছে। ঠিক জুলাই নিয়ে যারা বেশি কচলাকুচলি করবে, খোঁজ নিয়ে দেখবেন যে তাদের জুলাইয়ের অবদান কোথায় আছে খুঁজেও পাবেন না। যারা বেশি অবদান রেখেছে, আপনার মাধ্যমে বলতে চাই যে নির্বাচনের রোডম্যাপের সাথে এই যে মবের রোডম্যাপটা যদি সরকার যদি ঘোষণা দেয়, জনগণের মনে স্বস্তিটা, এটা হচ্ছে বড় ব্যাপার। এই মবের রাজ্যে আর থাকতে চায় না জনগণ। দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।